গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 বাজে। রান্নাঘরে এসেছি চা বসাবো বলে। চা হয়ে গেছে আর এদিকে ভাতের চালটা ভিজিয়ে রেখেছি। তিশান আর তন্ময় এক্ষুনি চলে যাবে। তন্ময় তিশানকে নিয়ে যাবে মায়ের বাড়িতে রাখার জন্য। আমি তো বললাম গতকালই যে আজকে হসপিটালে যাব আউটডোরে ডাক্তার দেখাতে, কারণ আমার পেটের প্রবলেমটা দিন দিন বেড়েই যাচ্ছে। আর কিচ্ছু খেতে পাচ্ছি না, জল খেলেও পেটে ব্যথা করছে দেখছি। আর খেতে না পারলে তো শরীর আরও অসুস্থ হয়ে যাবে। আর রান্নাবান্না আমি একটু পরেই বসিয়ে দেবো, কারণ 10টা 10:30 করে আমরা দুজনে হসপিটালে চলে যাব। ছোটো বৌদি নিয়ে যাবে আমাকে, ও যেহেতু যায় তো এইসবগুলো ও ঠিকঠাক চেনে। আর মাকে সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম অল্প করে একটু মাংস, গাজর, বিনস, তারপরে পেঁপে, আর ওই যে দেখছেন থানকুনি পাতা, ওই যে মিটকেসের ভিতরে। বাবা কদিন ধরে বলে যাচ্ছে তোর পেটের প্রবলেম, তুই আগে থানকুনি পাতা খা। আমি যদি আগে থেকে খেতাম না হয়তো পেটটা একটু ভালো হয়ে যেত। তো চাটা করে নিয়েছি, তিশানকে বলছি দেখছেন তন্ময়কে দিয়ে দেবো আর ও খেয়ে চলে যাক, তারপরে রান্নাবান্না বসাবো। আগে খালি পেটে থানকুনি পাতাটা খাবো, খেয়ে জল খাবো, তারপর খানিকক্ষণ পরে চাটা খাবো। চাটা না খেলেই ভালো হতো, কিন্তু সকালবেলা জানেন তো একটু দুধ চা না হলে না আমার ভালো লাগে না। মানে সারাদিন যেন মনে হয় কী খাইনি। যাই হোক চলুন, এখন থানকুনি পাতা 5খানার মতো পাতা নিয়েছি, বেশ করে চিবিয়ে একটু জল খেয়ে নেবো। আর চেবাবার সময় কেমন একটা লাগছে, মানে সেই বমি উঠে যাবে এমন অবস্থা। বিয়ের আগে রোগ ভোগ কিচ্ছু ছিল না, মাথার যন্ত্রণা কি তাই জানতাম না। এখন দেখছি এই হাল 2 বছর জানেন তো আমার যেন শরীরে হাজারখানা প্রবলেম ঢুকে গেছে। কি হয়েছে ভগবানই জানে। এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটেছি। আজকে চিকেন স্টু করব। এখানে গাজর, বিনস, পেঁপে, আলু একসাথে কেটে নিয়েছি। এটা প্রেসারে একটা সিটি দেবো, দুটো দিলে না গলে যাবে। একটা সিটি দেবো, দিয়ে সিদ্ধ করে নেবো। মাংসটা ফ্রিজে আছে, বাসন কোসনগুলো এখানে রেখেছি। এখন মাংসটাকে বার করি। তিশান আর তন্ময় চলে গেছে, তিশানকে নিয়ে গেল তন্ময়। আমি যেহেতু হসপিটালে যাব, আমার শরীর যেন আর ঠিক হচ্ছে না জানেন তো, খালি পেটের প্রবলেম। সকালবেলা মাকে বলেছি বাজার করে দিয়ে যেতে, এই গাজর, বিনস, পেঁপে, তারপর মাংস সব মা কিনে দিয়ে গেছে। তারপরে ওই থানকুনি পাতা। আগে ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে প্রেসারে ওই সবজিটা বসিয়ে দেবো। একদিকে ভাত বসিয়ে দেবো আর প্রেসার কুকারে একটা সিটি মারবো। সবজিগুলো খুব বেশি সিটি মারবো না, কারণ পেঁপে তো গলে যেতে পারে আর বিনসও তো গলে যায়। তো অর্ধেকটা সিদ্ধ করব, যাতে কড়ার মধ্যে অর্ধেকটা সিদ্ধ করতে পারি। আর নামাবার আগে বেশি করে একটু বাটার দেবো। তিশানকে বললাম যাওয়ার আগে একটা ছোট বাটার কিনে দিয়ে যা। ওরা চলে গেছে, আমাকে ওই তিশান একটা বাটার কিনে দিয়ে গেল, কারণ ওই চিকেন স্টুতে না বাটার না হলে খেতে ভালো লাগে না। যেহেতু তেলের পরিমাণটা খুব কম থাকে তো সেই কেমন একটা পিচ্ছিরি খেতে লাগে, জল জল মতো লাগে। বাটারটা দিলে টেস্টটা অন্যরকম হয়। যাই হোক চলুন, সবজিপাতিগুলো একটা সিটি মেরে নিয়েছি। এইবারে সাদা তেল দিয়েছি, একটা তেজপাতা, অল্প করে একটু চিনি দিলাম। এইবারে পেঁয়াজটা ভেজে নেবো, হালকা করে একটু নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দেবো। আর এই হসপিটালে যাওয়ার কথা শুনলে না আমার খুব ভয় লাগে। এর আগে আমি জ্বরের জন্য 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। ওরে বাপরে কি বলবো, সে ওদিক থেকে পাগল চেল্লাচ্ছে তো এদিক থেকে একজন বমি করছে, কে ওয়াক করছে, মানে ওই সব দেখে না আমার শরীর আরও অসুস্থ হয়ে গেছিলো। লাস্টে বাবাকে আমি মাঝরাতে ফোন করছিলাম, তখন 1টা না 1:30টা হবে। পাশে একজন মরে গেছে জানেন, অল্প বয়সী, আমার মতোই জ্বর হয়েছিল, জ্বর আর বমি হয়েছিল, তারপরে মারা গেছে। হঠাৎ করে আমি ঘুমাচ্ছিলাম, তারপর দেখছি কি কান্নাকাটির আওয়াজ। মা ছিল, শাশুড়ি মা আমার সাথে ছিল, কিন্তু মা কিরম বলুন তো, ওই নিজের মতো নিজেরটা খালি খুব ভালো বোঝে। মা পড়ে পড়ে ঘুমাচ্ছে, এবার আমি তো জ্বরে কাঁপছি, সে কি অবস্থা। যাও একটু ঘুমিয়েছিলাম, ও বাবা পিছন দিয়ে এত কান্নার আওয়াজ। দেখছি একটা অল্প বয়সী মহিলা জ্বরে মারা গেছে। ও বাবা, সে তো আমার অবস্থা আরও খারাপ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে বুধবার, সকাল এখন 9টা বাজতে যায়, 9টা 10-15 হতে যায়। বাসি বিছানাটায় পুছিয়েছি, রান্নাটা বসিয়েছি। তিশানকে তো নিয়ে তন্ময় চলে গেছে। আর আমি আজকে যাব হচ্ছে আমাদের হাওড়া হসপিটালে আউটডোরে ডাক্তার দেখাতে। আমার পেটটা ভালো নেই, যাই খাচ্ছি পেট কেমন ব্যথা ব্যথা করছে, শরীর কেমন করছে। তারপরে বুক টুক দেখছি কেমন যেন ভার হয়ে আছে, বুকে সর্দি বসে আছে না কি বুঝতে পারছি না কিছু। এখানে তো অনেক ডাক্তার দেখালাম, জ্বরটা কমলো, দম নেওয়ার কষ্টটাও কমেছে, কিন্তু ওই পেটের প্রবলেম হচ্ছে। কিছু খেলেই না পেটটা কেমন গোলাচ্ছে, শরীর কেমন করছে, তারপরেই পেট কনকন করছে, তারপরে বমি হচ্ছে। এরকম বমিটা এখন হচ্ছে না, কিন্তু ওই পেট ব্যথা করছে, শরীরটা কেমন করছে। আর গ্যাসের জন্য মনে হয় জানেন তো বুকটা কেমন যেন ব্যথা ব্যথা করছে, হালকা, একদম হালকা। ছোটো বৌদির সাথে যাবো, 10টা 10:30 করে যাবো।
সকালবেলা ভাবলাম যে ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দেবো। তন্ময়েরও শরীর ভালো না, ওই ঘুরতে ঘুরতে গেছে কাজে আজকে। ওরও জ্বরটা কমেছে কিন্তু শরীর দুর্বল, গাতে পায়ে যন্ত্রণা, আবার বুকে সর্দিটা বসে আছে তো কষ্ট হচ্ছে, কাশছে খক খক করে, বুকে ব্যথা করছে। যাই হোক চলুন, চা তো খাইনি, থানকুনি পাতা খেয়েছিলাম, এখন একটু মুড়ি চিবিয়ে চাটা খাবো। চা খেতেই হবে, নাহলে না যেন মনে হবে কি কি খাইনি মনে হবে। হসপিটালে যাওয়ার আগে খালি অল্প করে একটু মুড়ি জল খেয়ে যাব, ব্যাস। পেটটা কেমন করছে, মানে কেমন ঠিক গা গোলালে যেমন হয় না, সেই রকম হচ্ছে। যাই হোক চলুন, ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, বাসি জামা কাপড়গুলো ধুয়ে মিলে দেবো। কালকে অনেক কেচেছিলাম, গতকালকে সেগুলোকে সব মিলে দিয়েছি, কিন্তু যাওয়ার আগে ভিতরে টাঙিয়ে দিয়ে যাব ঘরেতে, কারণ হট করে বৃষ্টি আসলে না সর্বনাশ হয়ে যাবে। মানে পুরো অর্ধেকটা শুকিয়েই গেছে, অর্ধেকটা শুকলে হয়ে যাবে। এই জ্বর জানেন ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে আমাদের এখানে অনেক জনের হয়েছে, 3 জন 4 জন একসাথে ধরছে একদম। যাই হোক চলুন, একটু পাতলা করে চিকেন স্টু করবো, আর ভাত কদিন ধরে তো খেতেই পাচ্ছি না, রান্না তো করছি, দুপুরে খেতে পারবো কিনা জানি না। আর তিশানকে মা 4টের সময় নিয়ে চলে আসবে, কারণ ওর 5টা থেকে আজকে ইংলিশ পড়া আছে। আজকে সকালে পড়তে পাঠাইনি, কারণ ওর জ্বরটা কমেছে কিন্তু শরীরটা দুর্বল, চোখ মুখ বসে আছে, মানে বেশিক্ষণ বসে থাকতে পারছে না। যাই হোক চলুন, এখন টুকটুক করে কাজগুলো করি। মাংসটা এখানে খানিকটা কষিয়ে নিয়েছি, এবারে সবজিগুলো দিয়ে দিলাম। গাজরটা কি গলে গেছে দেখি, না, গাজর বিনস পুরো হাফ হাফ সিদ্ধ হয়েছে। এবার এটাকে ভালো করে কষাবো। আর এখানে এই যে সবজির জলটা ফেলিনি, এখানে রেখে দিয়েছি। পেঁপেও মোটামুটি সিদ্ধ হয়েছে, এবারে কড়াতে সিদ্ধ করব। আর একদম গুঁড়ো লঙ্কা দিইনি, শুদ্ধ কাঁচা লঙ্কা দিয়েছি 2খানা চিড়ে। নামাবার আগে একটু বেশি করে খালি বাটার দেবো, ব্যাস, কালেই হয়ে যাবে। আর বাইরেটা পুরো কালো হয়ে এসছে, ভাবছি জামা কাপড়গুলো তুলে দিই, কিন্তু তার আগে না ঘরদোরগুলো মুছে নিই। চলুন, এটা এবার আস্তে করে কষানো হোক। যা সবজি আছে আস্তে আস্তে কষানো হবে, সিদ্ধ হয়ে যাবে। ভাতটা বন্ধ করে দিয়েছি। যখন লাশটাকে নিয়ে যাচ্ছে না, আমার বুকের ভিতরটা কেমন ধরাস ধরাস করছে, মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি ভাবছিলাম আমি হয়তো এখানেই শেষ। তখন 1:30টা বাজে, আমার বাবাকে ফোন করলাম যে তোমরা শিগগিরই এসে আমাকে নিয়ে চলো, আমি আর এখানে একটা দিনও থাকবো না। সেটা মনে হয় 2 দিন হয়ে গেছিলো, 2 দিন রাত্রিবেলা আমি ফোন করছিলাম। তারপরে বড়দা আমাকে ফোন করে বলল যে তুই যে ও যেখানে মরেছে ওদিকটা একদম তাকাবি না, তুই উল্টো দিকে ঘুরে শো। সে কোনো রকমের ভোর 5টা অবধি কাটালাম, আর মা পড়ে পড়ে ঘুমিয়েই যাচ্ছে, আমি এদিকে কাঁদছি, ফোন করছি, মায়ের কোনো হুঁশই নেই। সে যাই হোক কোনো রকম করেই রাত্রিটা কাটিয়ে তারপর বড়দা বলল কি যে তারা তোকে নিয়ে চলে আসা। আমি যে না রে, আমি এখানে মরেই যাবো আর একটা রাত থাকলে। পরের দিন সকালবেলা আমার ডেঙ্গু টেস্ট হলো, তারপরে আমাকে ছুটি দিয়ে দিল, ওরাই ছুটি দিয়ে দিল, আমরা ছুটি নিজে থেকে করিনি। তো ডেঙ্গু টেস্টটা করলো দুপুরে 1টার সময়, 5টার সময় রিপোর্ট এলো, বললো না আপনার কোনো অসুবিধা নেই, ছুটি দিয়ে দিয়েছে। মানে কি বলবো, আমি যে কি শান্তি পেয়েছিলাম না, তখনই আমি ভেবেছিলাম যে যাই হয়ে যাক আমি হসপিটালে আসবো না। তবে তন্ময় বারবার বলেছিল হসপিটালে যেও না, আরও অসুস্থ হয়ে যাবে। আমি না এখানে সুব্রত ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি বলেছিল 5-6 দিন জ্বরটা থাকবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে, কিন্তু আমি কারোর কথা শুনিনি। আমার এত ভয় লাগছিল না, লাস্টে আমি ওদের সবাইকে বললাম তোরা আমাকে হসপিটালে ভর্তি করিয়ে দে। তো ওই মানে 3 দিন থেকে আমার যে কি দুর্দশা হয়েছে, মানে কি বলবো। এখন ওই জন্য হসপিটালে যাওয়ার কথা শুনলেই না আমার বুকের ভিতরটা ধরাস ধরাস করে। যাই হোক চলুন, এখানে অনেক কাজবাজ করে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, বাসনগুলো আর মাজবো না, থাক এসে মাজবো। ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, এইবারে রেডি হই। আর শরীর ভালো না জানেন তো, অতটা কি করে যে টোটো করে বসে যাব আমি তাই ভাবছি। তো যাই হোক বৌদি সাথে আছে, অসুবিধা নেই, কিন্তু কি বলুন তো এই হসপিটালে না যে গন্ধটা ছাড়ে, ওটা দিয়ে আমার গাটা কেমন গোলায়, বিচ্ছিরি লাগে। সমস্ত কাজবাজ হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে, জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি। আর এই যে সব ঘরে তুলে রাখলাম, কারণ থাকবো না তো, একটা ঝটকা বৃষ্টি আসবে, ব্যাস সব ভিজে একদম শেষ হয়ে যাবে। অর্ধেক শুকিয়েই গেছে। আর একটা নাইটি পরে নেবো। আর এই চাদরটা না জ্বরের চাদর, গতকাল ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, একটু স্যাঁত স্যাঁত করছে, আমি এলে বাইরে আবার দিয়ে দেবো। সমস্ত কিছু হয়ে গেছে, এবারে আমি খাবো। চলুন, রান্নাঘরটা পরিষ্কার এসে করব, এখন আর সময় নেই, 10টা বাজে তো,
বৌদি রেডি হয়ে যাবে। এখানে মাংস হয়ে গেছে, ভাত হয়ে গেছে। গুড ইভিনিং। বিকেল এখন 5টা বাজতে যায়। চলে এসেছি মায়ের বাড়িতে। হসপিটাল থেকে সোজা মায়ের বাড়িতে এসেছি, কারণ হসপিটালে না ওষুধ ফ্রিতে দিচ্ছিল, কিন্তু প্রচুর লাইন। দূর অতক্ষণ কে দাঁড়াবে বলুন তো। ছোটো বৌদিরও শরীরটা ভালো না, আমাকে নিয়ে গেছে। তো সেই জন্য আমি মায়ের বাড়িতে এসেছি। একেবারে ওই সরকারি দোকান থেকে ওষুধটা কিনে নিয়ে যাব, দামটাও একটু কম নেবে। আর বিকেলবেলা সবাই মিলে এখন ইয়ার্কি হাসাহাসি চলছে। বাবা আমাদের বাড়িতে যে একদিন থাকবে তার শরীর পুরো সুস্থ হয়ে যাবে। আমার বাবা সবার সাথে ইয়ার্কি করবে, আর মায়ের পিছনে তো সব সময় লাগে। আর মা ইয়ার্কি বোঝে না, মাও রেগে যায়। দেখছেন, তার সাথে নাতিও যোগ দিয়েছে। বিকেল এখন 5:30 বাজে। হসপিটাল থেকে সোজা চলে এসেছি বাড়িতে। ভাতও খাইনি, এখানে এসে স্নান টান করে তারপরে ভাত খেয়েছি। আর এখানে এসেছি কারণ হচ্ছে সরকারি দোকান থেকে ওষুধ কিনবো। ওষুধ কিনে একেবারে তিশানকে নিয়ে বাড়ি চলে যাবো। তিশান আজকে পড়া ছিল, কিন্তু আর গেলাম না। কালকে সকাল থেকেই একেবারে পড়তে যাবে। আর তন্ময়ের মনে হয় জ্বর এসছে, ফোন করেছিল, বললো আমি বাড়ি যাচ্ছি। মা তো আছে, ও যদি ভাত খায় মা দিয়ে দেবে, আর প্যারাসিটামল খেয়ে নেবে। আমি যাবো 6:30 করে দোকানটা খুলবে, তারপরে ওষুধ নিয়ে তারপর বাড়ি যাবো। আর ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো যে জ্বরের জন্যই এই সমস্যাগুলো হচ্ছে, মানে পেটের যে প্রবলেমটা মেন, ওটা জ্বরের জন্যই নাকি হচ্ছে। বলছে জ্বর হলে অনেক রকম প্রবলেম হয়, পেটের সমস্যা হয়, অনেক রকম, শরীর দুর্বল হয়ে যায়, খেতে পারা যায় না। তো বলছে এমনি কোনো অসুবিধা নেই, ওষুধ দিচ্ছি, খাবেন, ঠিক হয়ে যাবে। আর আমার মেজদা দুপুরবেলা অনেক মাছ ধরেছে, কই মাছ। কোথায় গেছিলো, সেখান থেকে সব বন্ধু বান্ধব একসাথে সব কই মাছ ধরেছে। আপনাদেরকে দেখাবো একটু পরে। এই বড় বড় পাকা কই, জানেন, আমি একটা নিয়ে যাব। অনেকগুলো ধরেছে, কিন্তু ওদের বাড়িতে যেহেতু অনেকগুলো লোক, তো তাই 6খানা মতো ধরেছে ওদের বড় বড়। তো মা বললো তুই একটা নিয়ে যাবি, কালকে পাতলা করে ঝোল করে খাবো। তবে কই মাছের তেল কই খেতে বেশি ভালো লাগে। আদা রসুন পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল করলে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু আমি করবো না, ওই পাতলা করে একটু ঝোলই করবো, খেয়ে নেবো। আর মাংসটা যা করে রেখে এসেছি, মোটামুটি রাত্রিটা রান্না করতে হবে না। এক কড়া মাংস করেছি, গাজর, বিনস, তারপরে পেঁপে, সবই তো দিলাম দেখলেন। রাত্রিরে শুধু কটা রুটি করব গিয়ে, ব্যাস, তাহলেই রাতে রান্নাবান্না শেষ। আমি তো রুটি খাবো না, ভাতই খাবো, ভাত দিয়ে মাংস ঝোল দিয়ে খাবো, ব্যাস। বাড়িতে ফিরেই বাসন কোসন মেজেছি, তিশানের জন্য ম্যাগি বসিয়েছি। মাংসটা আগে ফ্রিজে তুললাম, তবে হাঁড়ির ভাতটা তুলবো না, থাক। আর আমার এখন খুব জোর খিদে পেয়েছে। আমি ভাবছি একটা ম্যাগি নিয়ে চলে আসলে ভালোই হতো। তন্ময় একটু আগে ফিরেছে, ওই 7টার দিক করে এসে ভাত খেয়েছে। এবার ওকে একটুখানি ওষুধ দিতে হবে। একটা প্যারাসিটামল হাতে ধরে দিই, তবে খাবে, নাহলে খাবে না। এখনই দিয়ে দিই, পেট ভর্তি আছে তো, নাহলে রাত্রিবেলা না শুতে দেবে না, উ আ করেই যাবে পাশে শুয়ে শুয়ে। আর সর্দি বসে গেছে না, নাক টানে খালি। এত জোর খিদে পাচ্ছে, তিশানের থেকে একটুখানি ম্যাগি নিয়ে খেয়েছি, বেশ ভালোই লাগলো, মুখে দেখলাম। তাই জন্য তিশানকে বললাম আমাকে একটা ছোট ম্যাগি এনে দে। একটা আলু কুচিয়ে দিয়ে দিয়েছি, এটা এখন খাই, কারণ ভাত খেতে খেতে মোটামুটি 10টা সাড়ে 10টা তো বাজবেই। আর ভেবেছিলাম রুটি করতে হবে, রুটি করতে আর হবে না। তন্ময় বলছে আমি মুড়ি খাবো ওই মাংসর ঝোল আলু দিয়ে। ও তো এসে মাংস ভাত খেয়েছে, তো ওর পেট পুরো ভর্তি। ও বলছে আমি অল্প কটা মুড়ি খেয়ে নেবো, আর আমাদের যা ভাত আছে মোটামুটি 3 জনের হয়ে যাবে। মাংসটা আগে ফ্রিজে পুরো কড়া ধরে তুলে দিয়েছি একদম, যখন খাবো তার কিছুক্ষণ আগে বের করে একেবারে গরম করব বা ফুটিয়ে নেবো। চলুন এখন ম্যাগিটা খাই। জামা কাপড়গুলো সব ওই ঘরের মধ্যেই পড়ে আছে, আর সকালে যে ভেজা জামা কাপড়গুলো মিলেছিলাম সেগুলো সবাই ড্রামের মধ্যে রেখে দিয়েছি। এখন আর মেলার জায়গা নেই, আর সময় নেই, আর ভালোও লাগছে না। চলুন তাহলে। তিশান এখন টিভি দেখতে শুরু করে দিয়েছে। হসপিটালে দেখিয়ে তো আসলাম, ওষুধপত্র দিয়েছে, মন তো বলছে ঠিক হয়ে যাবে, তবে জানি না। আর এই যে এখানে মাংস ঢুকিয়ে দিয়েছি। চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।